মিঠুনদা যদি মমতাদিকে অ্যাটাক না করেন বা সরকার ফেলে দেওয়ার কথা না বলতেন, আমি অত সুন্দর দাদা ভাইয়ের মতো যে রিলেশন আমি কেন নষ্ট করবো? তো মিঠুনদা কেন বলে সেটা মিঠুনদার ব্যক্তিগত, যেটা তুমি একটু আগে বলে উৎসবে ফিরছি না বা উৎসবে ফিরছি, যারা তাদের আইডিওলজি আমি তাকে সম্মান করি, এবং মিঠুনদা যে আইডিওলজি আমাদের ওয়ার্কাররা অনেকে চায় তখন যখন আমাদের কোনো স্টার, অধিকার কোনো স্টার আমাদের সরকারকে বা দলকে অ্যাটাক করছে, তখন একটা পরিস্থিতি তৈরি হয় যে আমাদের তরফ থেকেও কেউ বা কারা তাকে সমুচিত জবাব দিক। সত্যি একটা কথা বলি, মানুষ শিক্ষিত মানুষকে চায়, যারা ভদ্র কথা বলবে এখন চায়, সেই জন্য দেখবে রেজাল্ট তো কথা বলে। ঠিক, রেজাল্ট তো মিঠুনদা জিততে পারলেন না। না মিঠুনদার কথা বলছি না, মিঠুনদা মিন্স আমি মানে যাদের দল এসেছিল, আমার মনে হয় যারা যারা দেখছেন সে হয়তো আমার দলকে সমর্থন না করেন, বা আমাদের দলকে যদি সমর্থন না করেন, বা টিএমসিকে সমর্থন না করেন, বা যে কোনো পার্টিকে, মানুষ শিক্ষিত মানুষকে খুঁজছে, যারা রুচি 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 মানে যারা ভালো কথা বলবে, রুচি সম্মত, বাস্তব থাকবে, যুক্তি থাকবে। তো আমার মনে হয় সেই জন্য আমি বলছি না আমার মতো মানুষকে, আরো বলছি যারা এই রুচি মানে যারা রুচি মানে সম্মান দিয়ে কথা বলবে, বা যারা যেই দল, আজকে আমি কথার কথা আমি এই দল করছি বলে বাকি সব দল তো আমার শত্রু হতে পারে না। আজকে ভারতবর্ষের ডেমোক্রেসির মধ্যে প্রত্যেকটা দলকে একটা ইকুয়ালিটি দেওয়া আছে, এবং এইটা আমি কিছুতেই কিছু কিছু মানুষকে বোঝাতে পারি না। আমি একটা দল করছি বলে বাকি দলরা আমার শত্রু তা নয়, কিন্তু তাদের 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 ভোটার আমাকে আমাদের পরিচিত নেই বিভিন্ন দলে, এবং আমি পরিচিত আছি। কুণাল দা সারা জীবন সেটা মেনটেন করে এসেছি, মানে আজকেও অনেস্টলি স্পিকিং, মানে কেউ এইটা বলবে না যে দেব আমার সঙ্গে এটা খারাপ করেছে অন্য দল, মানে আমি আমার স্টেজ থেকে অন্য দলকে শুভেচ্ছা পাঠিয়েছি, ঠিক আছে বন্ধু থাকবি, মন্ত্রী হয়েছে বলেছি কি হয়েছে আমাদের ধনকরজির সঙ্গে, মানে এখন তিনি, কিন্তু তিনি যখন দলকে বা আমাদের নেত্রীকে অসম্মান করেছে সেখানে আমি রিভল্ট করেছি, মানে ঠিক আছে তুমি তোমার জায়গা থাকো আমি আমার জায়গা থেকে, সেখানে পলিটিক্যালি থ্যাংক ইউ সো মাচ। কিন্তু মিঠুনদার পলিটিক্সটা এক সময় না শুনতে খুব ভালো লাগতো, আমি তোমায় সিরিয়াসলি বলছি, তখন মিঠুনদা এতখানি কুণালদা না মিঠুনদাকে সত্যি মন থেকে খুব ভালোবাসে, আমি কুণালদাকে নিয়ে এটা অনেকবার দেখেছি, এবং মিঠুনদাও কুণালদাকে খুব ভালোবাসে। মিঠুনদার একটা সময় জানো, মিঠুনদার একটা স্বপ্ন ছিল, জিজ্ঞাসা করো কখনো, যে মিঠুনদার একটা সময় স্বপ্ন ছিল, তখন কিন্তু বামফ্রন্ট সরকার, মিঠুনদার যে ফলোয়ার সেটা সিপিএমেও প্রচুর, তৃণমূলেও প্রচুর, সব ছিল, সেটা ওর দোষে নষ্ট হয়েছে। বাট ওর না একটা দল করার, মানে ও একটা প্ল্যাটফর্ম করবে এবং ও বাংলাতেই পলিটিক্সে আসবে, এই স্বপ্নটা কিন্তু ওর বহু দিনের, এবং তারপর সেটা নানাভাবে হয়ে গেছে। যাই হোক, মানে মিঠুনদা যেখানেই থাকুক ভালো থাকুক, আমি আবারও বলছি, হ্যাঁ মানে, এবং মিঠুনদা যদি বলা যায় যে মিঠুনদার এই সর্বভারতীয় স্বীকৃতিগুলো মিঠুনদা কিন্তু অনেক দেরিতে পেল, মিঠুনদার অনেক আগে পাওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমি একবার প্রণববাবুর ক্ষেত্রে প্রণববাবুকে অনুরোধ করেছিলাম যে প্রণববাবু, মিঠুনদা বাংলার ছেলে, কোনোদিন বাংলা একটা পদ্মশ্রী পায়নি, জুনিয়রগুলো পাচ্ছে, হতে পারে। এরপরে প্রণববাবু তখন শিবরাজ পাটিলকে, হোম মিনিস্টার ছিল, চিঠি লিখে দেন মিঠুনদার কাছ থেকে বায়োডাটা নিয়ে, এবং সেটা প্রায় হয়েও যেত। ঘটনা হলো সেই সময় मैं हूं না রিলিজ করলো, এবং প্রিয়াঙ্কা গান্ধীকে ওই ছবি দেখাতে নিয়ে গেলেন শাহরুখ খান। আমার এখনও মনে আছে, প্রণববাবু আমায় ডেকে বললেন, কুণাল শিবরাজ ফোন করেছিল, বলছে এটা অমুকের রিকোয়েস্ট, শাহরুখকে এবার দিতে হবে, ফলে মিঠুন। কিন্তু ইন্টারেস্টিং দেব, মিঠুনদা ওই যে প্রণববাবুর চিঠিটা লিখেছিল না, সেটাই এত কৃতজ্ঞতার সঙ্গে মনে রেখেছিল। 2009-তে প্রণববাবুর জঙ্গিপুরে দুটো পকেটে প্রবলেম হচ্ছিল, প্রণববাবু বলেন, কুণাল একবার মিঠুনকে নিয়ে আমার ওই জায়গাটা যাওয়া যায়? মিঠুনদাকে নিয়ে আমরা গেছিলাম, এবং মিঠুনদা কিন্তু প্রণববাবুর হয়ে ক্যাম্পেন করেছিল। হ্যাঁ, ইয়েস। রাত্রেবেলা ফিরছি NH 34 দিয়ে, রাত্রি 1:30, মিঠুনদার সামনে আর পারছে না, ঢুলে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, আমি পেছনের সিটে, আরও দু একজন ধরা, আমরাও সবাই ঘুমোচ্ছি। মিঠুনদা বলে, আর পারছি না কুণাল, একটা ব্যবস্থা কর। রাস্তার ধারের একটা হোটেল ম্যানেজারকে ফোন করে দুটো ঘর খোলালাম, একটা ঘর খুলে মিঠুনদা আর আমি শুয়ে পড়লাম, আর একটা ঘরে বাকিরা। আমার অপোনেন্ট যেভাবে ছিলেন এবারে, তিনি কি শব্দ ব্যবহার করতেন তার মধ্যে পার্থক্য আছে। এবার আমি তোমাকে পুরোদস্তুর ব্যক্তিগত অ্যাটাকে, হ্যাঁ, বাট কিন্তু তুমি সেই স্লটটায় ঢোকোনি, ঢুকিনি, কারণ আমি জানি, কারণ এইটা ইজি স্লট, ওইটা হওয়াটা খুব সহজ, কিন্তু দেব হওয়াটা ডিফিকাল্ট। মানে আমি যেভাবে 11 বছর ধরে দেবকে বাঁচিয়ে রেখেছি, বা যেভাবে আমার কথাবার্তা এই সো কল পলিটিক্সের মধ্যে,
সেই জন্যই তুমি দেব। আমরা সবাই কোনো না কোনো দিন তো পৃথিবী ছেড়ে যাব, থেকে যাবে আমাদের কাজ। আমি কুণাল ঘোষকে একটা প্রশ্ন করতে চাই, কুণাল ঘোষ কী চায় এই পৃথিবী থেকে যখন চলে যাবেন? কুণাল ঘোষকে লোকে কিভাবে মনে রাখবে? সাংবাদিক হিসাবেই আমাকে যে কজন মনে রাখবে, হ্যাঁ, সাংবাদিক হিসেবে মনে রাখুক। আর আমার পাড়া বা যারা আমায় চেনেন তারা যেভাবে আমাকে ভালোবাসে যান, আমার বিপদে আগলে রাখেন, আমি সেইটুকুই থেকে যাক। আমি তার বেশি আমার কোনো মানে আমার চাহিদা নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে, আমি দেবাদিদেব বা ঈশ্বরে আমি বিশ্বাস করি, হ্যাঁ একদম। আমার জীবনে ঝড়জল এসেছিল, আমি দীর্ঘদিন বন্দি ছিলাম। বন্দি থাকার তো অনেক যন্ত্রণা জ্বালা আছে। তো আমার বন্দি থাকাকালীন আমি 5টা বই লিখেছিলাম। বন্দি থাকাকালীন প্রেসিডেন্সি জেলে বসে আমি একটা উপন্যাস লিখেছি। সেটা যেদিন আনন্দবাজার গোষ্ঠীর পুজো সংখ্যায় বেরোল এবং আনন্দ পাবলিশার্স বই করলো, ওই তৃপ্তিটা আমি তোমায় বোঝাতে পারবো না। ওটা যদি আমি বাড়িতে বসে লিখতাম বা আমার অফিসে বসে লিখতাম, ওই তৃপ্তি হতো না। ওই উপন্যাস কিন্তু আমার প্রেসিডেন্সি জেলের সেলে বসে লেখা। সেইটা যখন আনন্দবাজার গোষ্ঠীর পুজো সংখ্যায় বেরোচ্ছে, আমি একটু বাদে তোমাকে সেই আনন্দ পাবলিশার্সের বইটা উপহার দেব। লোকের কিছু ভালোবাসা কুড়োনোর জায়গায় রাখতে পারে, আমার এইটুকু হলেই চলবে। তো দিনের শেষে আমাকে যেন লোকে সাংবাদিক হিসেবেই, যে আমার পাঠকরা আছেন, আমাকে শুধু ওইটুকুতেই আমি ভীষণ 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 খুশি। তোমার কেসটা কেমন শুনতে লাগলো জানো? মিঠুনদার মতন থাকে। আর একটা প্রশ্ন, ভুলে যাও টিএমসি বলে কোনো পার্টি আছে, সেটা তো বিজেপি বলে কোনো পার্টি আছে? নেই, দুটো পার্টি নেই। কুণাল ঘোষ কী চায় আমাদের দেশে রাজনীতি কেমন হোক? কারণ দুটো পার্টিকে নাম দিলেই এজেন্ডা হয়ে যাবে কি এই পার্টি এরকম, ওই পার্টি এরকম। কুণাল ঘোষ তো অনেক শিক্ষিত মানুষ, মানে জার্নালিজম নিয়ে এত কন্ট্রিবিউশন, এবং তুমি চাইলে অনেক কিছু করতে পারো, মানে তোমার হাতের কলমের মাধ্যমে। কালকে সকালে তুমি একটা কিছু লিখতে চাও দেশ নিয়ে, 2024-এ অনেক কিছু হচ্ছে দেশের মধ্যে, মানে আমি তিতবিত হয়ে গেছি। মানে পলিটিক্স এমন একটা জায়গায় চলে গেছে যেখানে মানে আমারই কেমন এমন একটা সমাজ থাকুক চারপাশ, যেখানে আমাদের, আমি আবার রাজনীতি টানছি না, আমাদের স্টেটের যে সরকারি স্কিমগুলো আছে সেগুলো যেন থাকে। আর এই জাতপাত ধর্ম রাজনীতিকে ব্যবহার করে সেটা থেকে একটা স্বজন পোষণ দুর্নীতি যে যেখানেই করে থাকুক দেশে, ওই পার্টগুলো সরে যাক। বাট এই ধরনের কাজগুলো যে একটা মানে আলটিমেটলি দিনের শেষে গিয়ে মানুষের কাজ, যে মানুষটার কিছু করার ক্ষমতা নেই, আনস্কিল্ড কোনো একটা প্রত্যন্ত এলাকার কোনো মানুষ, তাকেও রাষ্ট্র প্রোটেকশন দেবে আর্থিকভাবে, তার ফ্যামিলিকে দেখবে। গ্রাসরুটে এই প্রোটেকশনটা সবার থাক। আর ওপর থেকে একটা ক্রিমি লেয়ারের মধ্যে যে গন্ডগোলটার জন্য এই গোটা ভেদাভেদ হ্যান ত্যান, সেইগুলোর অবসান হোক। গুড। আমি একদম শেষ দিকে আসি। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? আমি ফুটবল বুঝি না, মানে আমি অনেস্টলি যেহেতু বম্বেতে পড়াশোনা, আমার জন্মই গাভাস্কর না কপিল দেব? ওদের ম্যাচই দেখিনি আমি। তারপরে তুমি তোমার জেনারেশন ঢুকে গেলে। সচিন না বিরাট কোহলি? সচিন সচিন সচিন। হেমন্ত মুখার্জি না মান্না দে? তুমি আবার তোমার জেনারেশন চলে, একটু নামো নিচে। আচ্ছা, তুমি এখনকার দিয়েই বলো কাকে ভালো লাগে। আমার কিশোর কুমারকে ভালো লাগতো, সেটাও তো আমাদের জেনারেশন হয়ে গেল। কিশোর কুমার তো সারা জীবন অমর, হেমন্ত মুখার্জি অমর, মান্না দে অমর। বাংলাতে গানটা আমি তখন ছোটবেলায় শুনতাম না, সেই জন্য আমার মনে হয় দুজনেই ভালো। উত্তম কুমার না সৌমিত্র? আমি সৌমিত্র স্যারের সাথে কাজ করেছি, অফকোর্স সৌমিত্র। আচ্ছা, আমির খান একসময় উত্তম কুমারের খুব ভালো ছবিগুলো নিয়ে একটা সিরিজ শুরু করেছিলেন এবং তার 2-3টে ছবি হয়েও ছিল। তারপর বোধহয় আর এগোয়নি। তখন যা পড়েছিলাম যে উনি 6টা-7টা ছবির কথা ভেবেছিলেন, যেমন জয় জয়ন্তী থেকে হাম হ্যায় রাই প্যার কে। রিমেক করবে ভেবেছিল, রিক্রিয়েট করবে ভেবেছিল? রিমেক ঠিক নয়, মানে বেসিক্যালি ওই স্টোরিগুলো নিয়ে, যেমন চাওয়া পাওয়া থেকে দিল হ্যায় কে মানতা নেই, এক জিনিস, মানে হুবহু এক। তো তখন দেখা গেছিল যে উত্তম কুমারের চিরন্তন যে সুপারহিট বইগুলো, সেই ছবিগুলোকে আবার নতুন করে আনার কথা একটা ভাবছে।
তো এরকম যে এত বছর পরেও, মৃত্যুর 40 বছর পার হয়ে গেছে, তারপরে উত্তম কুমার, তো এটাকে ধরে রাখার জন্য কোনো কিছু ভাবো না? কোনটাকে? এই উত্তম বাবুর ঘরানাটা, দেখো নাকি সময়ের সঙ্গে এটা আস্তে আস্তে? আজকের জেনারেশনকে বোঝাতে পারবেন সচিনটা কে ছিল। আজকের জেনারেশনের কাছে বিরাট কোহলি। আজকের জেনারেশনের কাছে টেস্ট ম্যাচ দেখার টাইম নেই। আজকের জেনারেশন 2020 দেখতে বেশি ব্যস্ত। আজকে ওয়ান ডে দেখে না লোকে, ও 100 ওভার 50-50 চলে এসো। আজকের দিনে আইপিএল দেখতে বেশি ব্যস্ত দেন এনি টেস্ট, মানে এনি ওয়ান ডে ম্যাচেস। মানে তো তোমাকে সময়ের সাথে সাথে তোমাকে চেঞ্জ করতে হবে। রাজ চক্রবর্তী না সৃজিত মুখার্জি? সৃজিত মুখার্জি। কারণ রিলিজ হচ্ছে ওর। আমি শেষ প্রশ্ন করব, ইচ্ছা করলে তুমি উত্তর দিতে পারো, তুমি নাও দিতে পারো। আজকে আমি এমন কোনো প্রশ্ন রেখে যেতে চাইছি না যার উত্তর আমি দেবো না। না, এটা দেয়ার নয়, এটা অনুভূতির ব্যাপার। আমি ভুল বুঝেও থাকতে পারি। দেখো, আমি সাংবাদিকতা করি, কিন্তু আমি ঠিক ফিল্ম জার্নালিস্ট তো নই যে আমি আমার জীবনের 3-4 জনের মাত্র আমি একান্ত সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা হয়েছে। একটি সুপ্রিয়া দেবী, ও শেখর দেব, আরে বাপ রে বাপ। এবং ওখানে আমার একটাই কৌতূহল ছিল সাক্ষাৎকারের মধ্যে, যে রাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে এসে উত্তম কুমার ওনার বাড়িতে নক করে বলেছিলেন বেনু তোমার কাছে থাকতে দেবে, আমি তার ডিটেলটা চেয়েছিলাম। আমারও শুনেছিলাম, সুন্দর বর্ণনা দিয়েছিলেন। আচ্ছা, এর বাইরে আমার মিঠুন চক্রবর্তী আর ব্রাত্যকে যদি নিশ্চিতভাবে এই নাট্যকার এবং এই পরিচালক এই দিকে, আর কিছুদিন আগে অনিল কাপুর, এর বাইরে আমার খুব একটা ইয়ে নেই। সেখানে আমি দেবকে পাওয়া মানে খুবই ব্যাপার। তো আমার একটা, তুমি সিলসিলা দেখেছো? আমি কিছুদিন আগে ইয়েতে দেখছিলাম, কাস্টিং নিয়ে ভাবছো? না, কাস্টিং নিয়ে ভাবিনি আমি। সিলসিলার একটা গান অমিতাভ বচ্চন এবং লতা মঙ্গেশকর গাইছিলেন, আর রিসাইট করছিলেন অমিতাভ বচ্চন। ওকে, তো সেই রেসিটেশনের মধ্যে এসে একটা জায়গায় বললেন, মুঝকো ইয়ে পাতা হ্যায় कि तुम नहीं हो, कहीं नहीं हो, लेकिन दिल ये कहता है तुम यहीं हो, यहीं कहीं हो। ঠিক সময়ে দর্শক আসনে বসে একজনের চোখের পাতাটা হালকা করে পড়লো নির্লিপ্তভাবে, তার নাম রেখা। আমি কয়েকদিন আগে একটা ইউটিউবে প্রায় ভাইরাল হওয়ার জোগাড়, সেখানে দেখলাম দেব একটি পুরস্কার দিচ্ছেন এবং শুভশ্রী পুরস্কারটা নিলেন, এবং রেখার সেই চোখ এবং শুভশ্রীর চোখ না তোলা, আমি একটা মিল পেয়েছি। দেব সেটা কিভাবে দেখলো? ফলটা যে আমি অমিতাভ বচ্চন ছিলাম না এখানে, আমি তখন দেব ছিলাম। গুড আনসার। আমরা আবার ফিরে আসব। আমার কিন্তু দুজনের ছবি খুব ভালো লাগে। দেব, ওর যে ছবি যখন ওর শুরুর সময় দুম দাম নাচ গান মারধর, বাংলা ছবিতে দরকার ছিল এরকম একটা স্মার্ট ছেলে। নিশ্চিতভাবে আমি বাংলা সিনেমার পোকা, এবং দেব, শুভশ্রী এবং ওরা যারাই কাজ করেছেন, রাজের ছবি, শুভশ্রীর আমি অভিনয়ের, এবং ওই কিছুদিন আগে একটা হ্যাঁ, অসম্ভব ভালো পাওয়ারফুল অ্যাক্ট্রেস। এবার আমি রুক্মিণীর সঙ্গে আমার আলাপ তো নেই, কিন্তু ওর ছবিগুলো দেখলাম, মানে দেবের সঙ্গে যে ছবিগুলি, বেশ পাওয়ারফুল অভিনেত্রী, ভালো চেষ্টা করেন। ফলে দেবের প্রোডাকশন, দেব এবং রুক্মিণী জুটি খুব ভালোভাবে সাকসেসফুল থাকুক। এবার পুজোয় ফাটিয়ে উৎসব হোক, আর টেক্কা ফাটিয়ে চলুক। সবাই মিলে চলে যান টেক্কা দেখতে। নমস্কার, ভালো থাকবেন। থ্যাংক ইউ।